আমাদের রাষ্ট্রপতি যিনি চুপ্পু পদত্যাগ করেছেন এবং আমরা এটাও দাবি তুলেছিলাম যে চুপ্পুকে হলে গ্রেপ্তার করতে হবে। এই সময় আমাদের প্রোগ্রাম চলতেছে। আমাদের বাংলাদেশে অনেক অসমাপ্ত লড়াই বাকি আছে। সেই অসমাপ্ত লড়াইয়ের জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত হচ্ছি। সেই অসমাপ্ত যে লড়াইটা আছে সেটাতে জাতীয় যুবশক্তি ইনশাল্লাহ ভবিষ্যতে যেভাবে হলো ছাত্র শক্তি 2024-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, আগামীর বাংলাদেশের যে বিপ্লব, এই বিপ্লবের নেতৃত্ব ইনশাল্লাহ জাতীয় যুবশক্তির হাত ধরে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের গতকালকে একটি প্রোগ্রামে আমি ছিলাম। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলতেছিলেন যে আপনাদের আদর্শ কী সে বিষয়ে হলো প্রকাশ করতে হবে। আমরা এর আগেও বলেছিলাম আমাদের আদর্শ খুবই সুস্পষ্ট। এটা আপনাদের আজকে খুব একটু ভালো করে বুঝতে হবে। সেটা হলো জনগণের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান কল্পে আমরা হলো প্রতিনিয়ত রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে সেই ভাষা আন্দোলনের আগ থেকে এখানে হলো রাসান একটা ডমিনেন্ট ছিল, অর্থাৎ বামপন্থী ওই সময় সকলে ছাত্র ইউনিয়ন করত। এরপরে জিয়াউর রহমান দল গঠন করার পরে ছাত্র দলের একটা আধিপত্য এসেছিল। 80-এর দশকের পরে 90-এর পরে শিবিরের একটা বাংলাদেশে বড় একটা আধিপত্য এসেছে। ফলত এই যে সেন্টার লেফট সেন্টার রাইট এই ধরনের যে অলিগলি পথ দিয়ে আমরা চলতেছি, ফলত সবার মধ্যেই এই জায়গাটা অনেকটা চলে এসেছে যে যে কোনো দিকে মনে হয় একদিকে যেতে হবে। তা আমরা দেখেছিলাম গত 53 বছরে বাংলাদেশের বামপন্থা ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশে দূরবীন দিয়েও কোনো বামপন্থীদের খুঁজে পাওয়া যায় না। যেগুলো আছে এগুলো হয়তো সরকারের লেসপেন্সার হিসেবে কাজ করে, অথবা দুই একটা প্রতিমন্ত্রী বা কোনো একটা ছোট পোস্টের কাছে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে। সো তারা আমাদের কাছে যারা আদর্শের আলাপ দেয়, বামপন্থা ক্লোজ চ্যাপ্টার ইন বাংলাদেশ। যদি কেউ গ্রিন বা সত্যিকারের সোশ্যাল ডেমোক্রেসি নিয়ে আসতে চায়, সেটা আমরা ওয়েলকাম জানাচ্ছি, সেটা তো আমরা বিশ্বাস করি। কারণ আমাদের সমাজে যারা গরিব মানুষ রয়েছে আমরা তাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই। সো কল যারা লেফটিস্ট লাল পতাকা বিক্রি করে বাংলাদেশে বরঞ্চ রাজনীতিকে হলো ভিন্ন খাতে নিয়ে গিয়েছেন। ইনু মেনন রাশেদ হয়েছেন, নতুন করে তাদেরই দলে দিয়েছেন জুনায়েদ সাকি। তো তাদের আমরা ইতিহাস জানি, ভবিষ্যতেও বাংলাদেশে তারা বাংলাদেশকে ভালো পথ দেখাতে পারবেন না। আর কিছু বামপন্থী ছিল, কেউ কলকাতায় পালিয়ে গিয়েছে, অনেকে পাকিস্তান থেকে আসে নাই, অনেকে হলো স্বপ্নভঙ্গ করে ব্যবসা বাণিজ্য ঢুকে গিয়েছে, অনেকে হলো বিভিন্ন জায়গায় দেশে হলো সেটেল হয়েছে। বাংলাদেশে কখনো জনগণের পক্ষে তারা রাজনীতি করে নাই, কখনো তারা পিকিংপন্থী হয়েছিল, কখনো রাশার মস্কোপন্থী হয়েছিল, কিন্তু বাংলাদেশের ঢাকাপন্থী কখনোই হইতে পারে নাই তারা। কয়েকদিন আগে আপনাদের সামনে একজন বক্তব্য দিয়েছিলেন মির্জা ফখরুল। উনি বললেন উনি নাকি পিকিংপন্থী ছিলেন, চায়নার রাজনীতি উনি করেছিলেন। এটা খুবই একটা লজ্জাজনক। উনি খুবই ভদ্রবেশ ধরে থাকেন, কিন্তু আমি ওনাকে ভদ্রবেশ হিসাবে রাখতে চাই না। আপনারা দেখেছেন যে গত 17 বছরে যখন বাংলাদেশে হলো শেখ হাসিনা বিরোধী আন্দোলনগুলো হয়েছিল, সেখানে মির্জা ফখরুলের যে ভূমিকা, হয়তো উনি হাসি মুখে রাজপথ থেকে চলে এসেছেন বা বিদায় নিয়েছেন, তবে উনি একজন সেক্রেটারি বা মহাসচিব হিসাবে রাজপথে বিরোধী দলের হিসাবে ভূমিকা রাখতে যে ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার আলাপ আমাদের দেওয়া উচিত। কারণ আমরা হাসি মুখে অনেকে ছেড়ে দিই, কিন্তু তাদের ব্যর্থতার গল্প শুনাই না। তারপর উনি একজন লোকাল গভর্নমেন্টের এখন মন্ত্রী হয়েছেন। বিভিন্ন জায়গায় যে মেয়রগুলো নিয়োগ দেওয়া হয়েছিল, এগুলো কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, সেই মেয়রগুলো আবার এই রাস্তার পাশে ফেস্টুন লাগায়, ব্যানার লাগায়। এক পাশে হলো সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে হলো জাতীয়তাবাদী দলের লোগো, এবং সরকারি টাকা খরচ করে তারা দিব্যি প্রচারণা করে যাচ্ছে। তারা নাকি আবার মেয়র ইলেকশন করবে, উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবে, এবং হলো পৌরসভার মেয়র ইলেকশন করবে। তো রাষ্ট্রের টাকা যদি খরচ করে তাদের করতে হয়, সেটা তো দায়ভার মির্জা ফখরুলকেই নিতে হবে। মির্জা ফখরুলের আরও অনেক যদি ফিরিস্তি আমরা বলা শুরু করি, তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। এরপরে যেই দাবিটা তুলেছেন, সেই দাবিটা তুলেছেন আসিফ নজরুল। খুবই সন্দিহান লোক, কোনো কিছুই ক্লিয়ারেন্স নাই। কোন পক্ষে যে কাজ করেন, নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেন, ওনার আগামাথা ধরা অনেক টাফ। তবে আমি মনে করি যে চুপ্পুকে যদি গ্রেপ্তার করতে হয়, ওই একই সেলে হলো আসিফ নজরুলকেও রাখা উচিত। কারণ তার গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিক ধারাবাহিকতার অভিযোগ দেখিয়ে বা সুবিধা দেখিয়ে কিনে গণ অভ্যুত্থানকে ব্যাহত করেছেন, এবং বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটা একটা প্যারাক ঠুকে দিয়েছেন আসিফ নজরুল। ফলে তা আসিফ নজরুল যিনি আছেন, ওনাকে আমরা কোনো ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না। উনি ওই সময় গিয়েছিলেন, ওনার স্বপ্ন ছিল যে বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা হবেন।
তো পরে আমি যখন এটা বললাম, একদিন বলল আল্লাহ নাসির, আমি তো এটা হতে চাই নাই। তো ওনার এই ধরনের কার্যকলাপ, তো আমরা বলবো এটা খুবই সন্দিহান লোক, এবং ওনাকেও কিন্তু এই জেলে ভরা উচিত চুপ্পুর সাথে। তো আমরা যেই বিষয়টা বলবো যে আরেক দিকে হলো আমাদের ডানপন্থা হলো এখানে যেহেতু ব্রিটিশদের নিপীড়নের বিরুদ্ধে একটা কমই শিক্ষার উদ্ভব হয়েছিল, ফলত স্বভাবতই জমিয়তে ওলামা ইসলাম ওনারা ইন্ডিয়াতে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ভারতে থাকবো। তো আমাদের 47-এর ওই লড়াইটা বুঝতে হবে। আমাদের 47-এ বলা হয়েছে, আল্লামা মাওদুদী বলেছিলেন যে আমাদের একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দরকার নেই, আমরা ইন্ডিয়াতে থাকবো, ইন্ডিয়াকে আমরা হলো দারুল ইসলাম বানাবো। এটা হলো একটা ভাগ। আরেকটা ভাগ দেখছিল কওমিদের, যেটা মাহমুদুল হাসান মাদানী, ওনারা বলেছিলেন যে ইন্ডিয়াতে আমরা থাকবো কিন্তু আমরা আলাদা ইনস্টিটিউশন করবো, অর্থাৎ আলাদা শিক্ষা ব্যবস্থা করবো। তো ওইটাতে মৌলানা মওজাদার যারা আজাদ ছিলেন তারাও এক পক্ষে গিয়েছিলেন, আর জিন্না ছিলেন যে ঠিক আছে আমরা আলাদা রাষ্ট্র হয়ে যাই। তো ফলত স্বভাবতই যে কওমি যে সিলসিলাটা বাংলাদেশে আছে, তাদের সিলসিলা আছে এবং তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। তো ইদানিংকালে শুনতে পাচ্ছি যে জমিয়ত ওলামা ইসলামের যারা আছে ওনারা বলছেন আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই না, তবে ওনারা হলো বাংলাদেশের জামাত নির্মূল করতে চান, এই বিষয়ে হলো বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো এখানেও একটা সেন্টার রাইট ধারা হয়েছে। তবে আমরা বরাবরই দেখেছি বাংলাদেশের আলেম ওলামা যারা, তারা ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের উপরে নির্যাতন হয়েছে এবং সেখানে হলো হেফাজতের যে হত্যাকাণ্ড সেখানে আমরা দেখেছি। তো আপনি যদি ধর্মীয়ভাবে চিন্তা করেন, বাংলাদেশে হলো ধর্মভিত্তিক যে জায়গাটা, সেই জায়গাটায় একটা লেফট আছে আর একটা রাইট আছে। আবার ইকোনমিক যদি জায়গাটায় বাংলাদেশের সত্যিকার অর্থে অর্থনৈতিক জায়গা থেকে লেফট রাইট এই জায়গাটা উঠে দাঁড়ায়নি। এখন ডান বামের যে আলোচনা, এই ডান বামের আলোচনা তো ফ্রেঞ্চ রেগুলেশনের পরে আসছে। সে ফ্রেঞ্চ রেগুলেশনের পরে যে মোনার্কি সিস্টেম, সেই মোনার্কি সিস্টেমের বিরুদ্ধে হয়েছিল। তো বাংলাদেশেও তো এক ধরনের হলো মোনার্কি সিস্টেম আছে, সেটা হলো নির্বাচনের মধ্য দিয়ে অটোক্রেটিক গভর্নমেন্ট। নির্বাচনের মধ্যে আপনি যদি পুরো সংবিধান পড়েন, সেখানে মূলত বাংলাদেশের যে সিস্টেম, এটা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যেটা আমরা বাদ দিতে চেয়েছিলাম, নতুনভাবে একটা সংস্কার নিয়ে আসতে চাইছিলাম। সেই যাত্রাটা তো তারেক রহমান রুখে দিয়েছে। আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশের জনগণও তাকে রুখে দিবে। এবং এই সংবিধানের বাহিরে আরেকটা হলো এই পরিবার ভিত্তিক যে মোনার্কি সিস্টেম, অর্থাৎ শেখ ফ্যামিলি ছিল, এখন জিয়া ফ্যামিলি আসছে। এবং আপনি খুবই চিন্তা করে একটু দেখবেন, আমাদের যিনি প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন, তার কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে? নাই। তো রাষ্ট্রের কোনো পদ আছে? নাই। অন্য দেশে কিন্তু ফার্স্ট লেডি বা এই ধরনের একটা পদ থাকে। বা আপনি দেখবেন বারাক ওবামার যিনি ওয়াইফ ছিল, উনি মেলিন্ডা ফাউন্ডেশন বা একটা ফাউন্ডেশন খুলে ওইটার আন্ডারে কাজ করেন। আবার যারা রাজারা আছে তাদের ওয়াইফরাও একটা ফাউন্ডেশন খুলে ফাউন্ডেশনের অধীনে হলো কাজ করে। তো বাংলাদেশের এই যে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে, ওনার নাম কি যেন, জুবাইদা। তো উনি যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে, কোন ক্যাপাসিটিতে যাচ্ছে, এবং ওনার মেয়েকেও বাংলাদেশে হলো নিয়ে আসছে, কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। তারপরে একজন বাংলাদেশের যিনি কলকাঠি নাড়েন, ইসমাইল জবিউল্লাহ নাম, মানে প্রশাসনের সবচেয়ে যিনি কলকাঠি নাড়েন, ওনার একজন শালা আছে মুস্তাফিজুর রহমান হিরু, তাকে নিয়ে বানাইছে হলো আপনার আইডিয়াল কলেজের সভাপতি। এরপরে হলো আপনার ক্রিকেট বোর্ডগুলোতে দেখবেন সবাই বাচ্চা কাচ্চাকে দিয়েছে। তো বাংলাদেশে তো কিন্তু এক ধরনের মোনার্কি আছে, এবং এই মোনার্কির বিপরীতে কিন্তু যখন দেশটার নাম দিয়েছেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিক শব্দটা হলো গণপ্রজাতন্ত্রী, যেখানে জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো দুইটা গোষ্ঠী, একটা হলো শেখ ফ্যামিলি, যাকে আমরা বিদায় করেছি, আর একটা জিয়া ফ্যামিলি আছে। আল্লাহ যেন ওনাদের কী হবে, যে অবস্থা ওনারা শুরু করেছেন, এটা হলো ভবিষ্যতে আমরা বলতে পারবো। এখনই কিছু বললে আবার আমাদের উপর অত্যাচার নেমে আসবে। একটু স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে হবে, হ্যাকমতের সাথে। আমি যেটা বলতেছিলাম, এই যে ডান বামের খেলা, তো আমাদের সবাই নেতাকর্মীরা বেশি খুবই গলা ভরে উচ্চারণ করে আমরা খুবই মধ্যপন্থী। তা আমি আজকে একটু মধ্যপন্থীর ক্রিটিসিজম করব। সেটা হলো সেন্ট্রিস্ট একটা আছে, আর একটা হলো রেডিক্যাল সেন্ট্রিজমেরই। এটা সবখানে আপনারা যখন আপনাদেরকে ধরা হয় তখন আপনারা এটা উত্তর দিতে পারেন না। আজকে এখানে অনেকে একসাথে হয়েছেন, এই কথাগুলো 2-3 মিনিটে আমি বলে দিই। একটা হলো সেন্ট্রিজম সাধারণত হলো বাংলাদেশের ওইভাবে নাই। এটা যেটা হয়েছে নর্ডিক কান্ট্রিগুলো হয়েছিল, সেখানে হলো সোশ্যাল ওয়েলফেয়ার বেসড এসেছে, অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে, নরওয়ে, ওই রাষ্ট্রগুলো যেখানে 5টা রাষ্ট্র আছে, এবং এটা আরবও কিছু আছে সোশ্যাল ওয়েলফেয়ার পলিটিক্স, অর্থাৎ রাজা সব কিছু সম্পদ আহরণ করে জনগণের মাঝে বিলিয়ে দেয়। কোনো ডান বাম ওইভাবে ইসলামপন্থার উত্থাপন হয় না, বামপন্থার উত্থাপন হয় না।
সেটা একটা সময় বাথ পার্টি যারা ছিল আর কি, আরব রিপাবলিকের বাথ মানে আরব সোশ্যালিজম, এটা হলো আনোয়ার সাদ্দাম হোসেন, ওনারা নিয়ে আসতে চাইছিল, ওনাদেরকে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল আর কি। তো বাংলাদেশের সেন্ট্রিজমের যে আলাপটা দেওয়া হয়, সেন্ট্রিজমের আলাপ একদিকে হলো বাংলাদেশের ওই ধরনের ভালো বামপন্থী না থাকার কারণে, সোশ্যাল ডেমোক্রেসি না থাকার কারণে, স্বভাবতই এখানে 90% মুসলমান হওয়ার কারণে, বড় একটা কমই শিক্ষা ব্যবস্থা থাকার কারণে স্বভাবতই যেই দলে আসুক একটু হলো মুসলিম দিকে হেলে যায়। এবং যেহেতু আমরা 47-এ মুসলিম আইডেন্টিটি নিয়ে হলো এখানে হলো স্বাধীন হয়েছিলাম, যে বাংলাদেশে একটা কনস্টিটিউট বডি হবে যেহেতু মুসলিম স্বাধীন সার্বভৌমগুলো রাষ্ট্রগুলো হচ্ছে। কিন্তু আমরা 71-ও একটা জানান দিয়েছিলাম, আমাদের মুসলিম পরিচয়ের বাইরে আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হলো বাঙালি। এবং জিয়াউর রহমান এসে একটা জিনিস করেছিলেন, উনি বলেছিলেন আমাদের অর্থনৈতিক মুক্তির জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। তো অর্থনৈতিক জায়গা আমরা নিশ্চিত ওইভাবে করতে পারি নাই। পরে বেগম খালেদা জিয়া যখন এসেছিলেন, উনি গণতান্ত্রিক যে যাত্রাটা অর্থাৎ ডেমোক্রেসিক টার্মগুলো নিয়ে আসার চেষ্টা করেছিলেন, রাজপথে লড়াই করেছিলেন এবং সেখানে ইসলামপন্থী যে দলগুলোকে ওইগুলোকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন, কাছে রাখার চেষ্টা করেছিলেন। তবে বাংলাদেশের যে আইডিয়াটা জিয়াউর রহমান দিয়েছিলেন, ওটা সেন্ট্রিজম কিছু আইডিয়া ছিল, যে আইডিয়ার মধ্যে আলেম ওলামারা থাকার কথা ছিল, কিন্তু হলো যদু মিয়া যখন এসেছিলেন, ওনারা তো ন্যাব বাসানি থেকে এসেছে, ওই মুসলিম লীগের যারা ছিল তাদেরকে অ্যাকোমোডেট করতে পারছে, ইসলামপন্থীদেরকে বাংলাদেশ আইডিয়ার মধ্যে অ্যাকোমোডেট বিএনপি করতে পারে নাই, ফলত 4 দলীয় জোট বানাইতে হয়েছিল। আবার এই বামপন্থীদেরকেও ভালো মতন নিতে পারে নাই, বামপন্থীদের কোনো ব্যক্তি পেয়েছে কিন্তু দল হিসেবে তাদেরকে পায় নাই। আবার যারা হিন্দু আছে তাদেরকেও বিএনপি ওইভাবে অ্যাকোমোডেট করতে পারে নাই, নারীদেরকেও পারে নাই।